বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? যমুনা রেল সেতু। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা। প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেশের নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 49টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জাতীয় শহীদ সেনা সদস্য কবে কবে জাতীয় শহীদ সেনা দিবস কবে পালিত হয়? 25 ফেব্রুয়ারি। বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর হয় কবে? 27 ফেব্রুয়ারি 2025। জিডিপি এর চূড়ান্ত হিসাব 23-24-এর, এটা ইম্পর্ট্যান্ট আছে। মাথাপিছু জিডিপি কত? 2625 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? 2738 মার্কিন ডলার। জিডিপি এর প্রবৃদ্ধির হার কত? 4.22%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? 3.30%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 3.51%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 5.09%। কৃষিখাতে অবদানের হার কত? 11.19%। শিল্প খাতে অবদানের হার কত? 37.37%। সেবা খাতের অবদানের হার কত? 51.44%। আন্তর্জাতিক 27 জানুয়ারি 2026 কোন দেশে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে? যুক্তরাষ্ট্র। এটা জলবায়ু হবে, ঠিক আছে, জলবায়ু। প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রথম দেশ কোনটি? নিউজিল্যান্ড। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট টার্নাকি। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে? আহমেদ আল শারা। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতাকে? লিয়াং ওয়েনফ্যাং। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠানের পানির নিচে ফিজিক্যাল ওয়ার্ল্ড নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে? মেটা। ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী কে? রেখা গুপ্ত। ইউএসএইড কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা? যুক্তরাষ্ট্র। 29 জানুয়ারি 2025 কোন দেশ ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস থেকে সদস্য প্রত্যাহার করে? উপরের সবগুলো। ইকোওয়াসের বর্তমান সদস্য দেশ কতটি? 12টি। 15 ফেব্রুয়ারি 2025 আফ্রিকান ইউনিয়ন এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জোয়া লরেন্সো। 21 ফেব্রুয়ারি 2025 প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রে এফবিআই এর পরিচালক হিসেবে দায়িত্ব নেন ক্যাশ প্যাটেল। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? দক্ষিণ সুদান। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 14তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 151তম। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? 7159টি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? 7ম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কততম? 5ম। আমি বাংলায় গান গাই এর গীতিকার কে? প্রতুল মুখোপাধ্যায়। 2025 সালে 67তম গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? জিমি কার্টার। মো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কি? ক্লোবলা। জীবনজালে এপার ওপার নামক আত্মজীবনীর লেখক কে? জোবেরা রহমান লিনু। 2025 সালে 21শে পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল? 18 জন।
2024 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? 7 জন। বাংলা একাডেমি 2025 সালের কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কে? কবি আল মুজাহিদি। বাংলা একাডেমি 2024 সালের শহীদ অলিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কে? অধ্যাপক হান্স হার্ডার ও কথাশিল্পী বর্ণালী সাহা। 2024 সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে? জাসপ্রীতি বুমরাহ, ভারত। 2025 সালে 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট চ্যাম্পিয়ন হন কোন দল? ফরচুন বরিশাল। এই প্রশ্নের মধ্যে এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো একটু বলে দিচ্ছি। ওয়ান হট ডেট অপারেশন ডেভিল হান্ট স্টার্ট 8 ফেব্রুয়ারি 2025। সবগুলাই বলে। এরপর দেখি আমরা অন হট ডেট যমুনা রেলওয়ে ব্রিজ ওপেন ফর প্যাসেঞ্জার ট্রেনস 12 ফেব্রুয়ারি 2025। সাউথ এশিয়ার সেকেন্ড মোস্ট corporate country after Afghanistan according to Transparency International, Bangladesh. Which sport team has been honored with the Ekushe Padak for the first time? Bangladesh national women's football team. In January 2022-25, with which country Bangladesh signs visa expansion agreement? East Timor. Bangladesh GDP growth in 24 4.22%. What is the position of Bangladesh in global firepower index 22-25? 35. According to Poverty Map 2022, the most poverty-strict district Madaripur. According to Poverty Map 2022, the last poverty-stricken district Noakhali. What is the position of Bangladesh in Henley Passport Index published in February 2025? 93 and 39 visa-free destination. On what date World Government Summit 2025 was held in Dubai of UAE? 11 থেকে 13 February 2025. At the Artificial Intelligence AI Action Summit, how many countries and organizations signed the Statement for Inclusive and Sustainable AI? 64. Name of Iran first drone carrier Shahid Bagheri. In which country and where 6th BIMSTC summit will be held? Bangkok, Thailand. April 2025. The name of adopt for Gulf of Mexico by US government. Gulf of America. Who founded the AI app DeepSeek? Ligang Wenfeng. Who won the 2025 Australian Open Men's the Scienceless title? Jannik Sinner. Men's Cricketer of the Year 2024 Jasprit Bumrah. Winner of 2025 Bangladesh Premier League Fortune Borishal. Player for the tournament of BPL 2025 Mehdi Hassan Miraz, Khulna Tigers. Chief Accounts and Finance Officer পরীক্ষামূলকভাবে চালু করা হয় 26 জানুয়ারি 2025। 18 ফেব্রুয়ারি 2025 দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয়? চট্টগ্রাম বন্দর। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025। বাংলাদেশে কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে? বাগেরহাট। 18 ফেব্রুয়ারি 2025 সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে? পাসপোর্ট। ভারতীয় উপমহাদেশের
ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে? 1920 সালে 8 ফেব্রুয়ারি 2025। দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে? অপারেশন ডেভিল হান্ট, অর্থ শয়তান ধরো। আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক 2025-এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ দূতাবাস, প্যারিস। কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কি রাখা হয়? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। ভাষা সাহিত্যের ক্যাটাগরিতে 21 পদক 2025 লাভ করেন কে? হেলাল হাফিজ ও শহীদুল জহির। দেশের বর্তমান পল্লী উন্নয়ন একাডেমি কয়টি? 5টি। দেশের দারিদ্র্যের হার কত? 19.2%। দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা কোনটি? নোয়াখালী। 6.1%। দারিদ্র্য হারে সর্বনিম্ন উপজেলা কোনটি? নোয়াখালী। বেগমগঞ্জ। 2.5%। দারিদ্র্যের হারে শীর্ষ জেলা উপজেলা কোনটি? যথাক্রমে জেলা মাদারীপুর ও উপজেলা ডাসার। ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্স এআই এর সর্বশেষ এআই চ্যাটবটের নাম কি? গ্রোক 3। ফোর্বস ইন্ডিয়া তথ্যমতে যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের নাম কি? হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো চাঁদে 4G সেলুলার নেটওয়ার্ক স্থাপনে উদ্যোগ নেয় কোন প্রতিষ্ঠান? নোকিয়া। ইসমাইলি শিয়া সম্প্রদায়ের নতুন নেতা নির্বাচিত হন কে? প্রিন্স রহিম আল হুসাইনি। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সিআইএর ওয়ার্ল্ড ফ্যাক্টবুকের তথ্যমতে বিশ্বের কতটি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করা হয়? 33টি দেশে। মধ্যপ্রাচ্যে কোন দেশে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনে উন্মোচন করে ইরান? 6 ফেব্রুয়ারি 2025 উদ্বোধন করা ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? শহীদ বাহমান বাগেরি। সান্তোরিনি পর্যটন কেন্দ্র কোনটি? কোন দেশে অবস্থিত? গ্রিস। ইউরোপের কোন দেশে জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে? সুইজারল্যান্ড। ইসরায়েলের আইডিএফ এর প্রধান হিসেবে নিযুক্ত হন কে? ইয়াল জামির। বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। ওশেনিয়া মহাদেশে কোন দেশে নাৎসি স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয়? অস্ট্রেলিয়া। মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়? সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ? চীন। জাস সোলাই বলতে কী বোঝায়? জন্মসূত্রে নাগরিকত্ব। জাস সোলাই মাটির অধিকার বলে। স্যার বানি ইয়াস বিমানবন্দর কোন দেশে অবস্থিত? সংযুক্ত আরব আমিরাত। নামিবিয়া জাতির পিতার নাম কি? স্যাম নুজামা। 8 ফেব্রুয়ারি 2025 বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া ও লাটভিয়া ও এস্তোনিয়া কোন দেশের বৈদ্যুতিক গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? রাশিয়া। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। অস্ট্রেলিয়ান বর্ষসেরা ওয়ানডে 2025 পুরুষ নির্বাচিত হন কে? ট্রাভিস হেড। স্বীকৃতি টি-20-তে সর্বোচ্চ উইকেট লাভ করেন কে? রশিদ খান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025 টুর্নামেন্টে সেরা প্লেয়ার নির্বাচিত হন মেহেদী হাসান মিরাজ। 27 জানুয়ারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেন সেই ঐতিহাসিক পথে নবীর কদম প্রকল্প উদ্বোধন। ইরান প্রথমবারের মতন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মোহাজের 6 ও আবাবিল 5 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেন। টানা সপ্তমবারের মতো বেলারুশ প্রেসিডেন্ট হন আলেকজান্ডার লুকাশেঙ্কো। 28 জানুয়ারি দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা জিএফ অ্যালার্স পদত্যাগ করেন। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ ঘোষণা দেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসিয়ে ভুকেভিক। 29 জানুয়ারি অর্থনৈতিক শুমারি 2024-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ। 29 জানুয়ারি আন্তর্জাতিক সিরিয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির সাবেক বিরোধী কমান্ডার আহমেদ আল সারা। 30 জানুয়ারি বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022 প্রকাশ। 31 জানুয়ারি আরও 6 মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় মিয়ানমার সামরিক সরকার। বিশ্বের দীর্ঘতম বায়ু চালিত পণ্যবাহী জাহাজ নিউ ওয়ালাইনার আওরোজিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন।
পহেলাই ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণের শীর্ষক প্রতিপাদ্য ধারণ করে মাসব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন। আন্তর্জাতিক পহেলাই ফেব্রুয়ারি মার্কিন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন কেন মার্টিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করেন। ২রা ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দেয়। ২রা ফেব্রুয়ারি সম্পর্ক উন্নয়ন সিরিয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল-শারা প্রথম বিদেশ সফরে সৌদি আরব যান। ৩রা ফেব্রুয়ারি ব্রিটেনের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত ইলন স্যান্ডার্স ৩ দিনের সফর ঢাকায় আসেন। ৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক পাকিস্তান ও সৌদি আরব জ্বালানি তেল আমদানি ও পরিকাঠামোর উন্নয়নের $১.৬১ বিলিয়ন দুটি চুক্তি স্বাক্ষর করেন। কানাডা ও মেক্সিকোর উপর ২৫% কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ ফেব্রুয়ারি বস্ত্র অধিদপ্তর আওতায় প্রচলিত ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সংক্রান্ত গেজেট জারি। চীন মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ পরিকল্পনার ঘোষণা দেয়। জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগের সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান প্রতিবেদন জমা দেওয়া হয়। আন্তর্জাতিক ভারতের দিল্লিতে বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত। ৬ ফেব্রুয়ারি পবিত্র ওমরা পালনের মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যকতা বাতিল করেছে সৌদি আরব। আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্বাহী আদেশের স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ঘৃণামূলক অপরাধ হেইট ক্রাইম আইন পাস। যুক্তরাষ্ট্রের চাপের মুখে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় পানামা। ৮ ফেব্রুয়ারি রাষ্ট্র সংস্কার গঠিত প্রথম ধাপের ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক বাল্টিক অঞ্চলের ৩ দেশে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া রাশিয়া বিদ্যুৎ গ্রিড থেকে নিজেদের বিচ্ছিন্ন করে সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করে পাকিস্তান সরকার। ৯ ফেব্রুয়ারি ২০২৫ ভারতের মণিপুরী রাজ্যে মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন। ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় অর্ধে জানুয়ারি-জুন ২০২৫-এর জন্য মূলধননীতি ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের চীনের পাল্টা শুল্ক কার্যকর। ফ্রান্স প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অ্যাকশন সামিট শুরু। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের রেলবাস চালু। ১১ ফেব্রুয়ারি পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে পরীক্ষামূলক জ্বালানি তেল সরবরাহ শুরু। ২০২৫ সালে দুর্নীতি ধারণাসূচক প্রতিবেদন প্রকাশ। ভুটান স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট সেবা চালু। সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে ৩ দিন ব্যাপী বিশ্ব সরকার সম্মেলন শুরু। ১২ ফেব্রুয়ারি ২০২৫ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করে ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সরকার। দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৩ ফেব্রুয়ারি ২০২৫ হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমার জান্তার প্রধান মিন ওয়াং হাইং এর গৃহবন্দী ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আর্জেন্টিনার একটি আদালত। ১৪ ফেব্রুয়ারি ২০২৫ পবিত্র শবে বরাত পালিত হয়। ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক জার্মানি মিউনিখে ৬১তম বার্ষিক নিরাপত্তা সম্মেলন শুরু। ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন কার্যক্রম শুরু। ১৬ ফেব্রুয়ারি জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী ৪১তম মৃত্যুবার্ষিকী। ৩ দিনব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলন উদ্বোধন। দেশের প্রথমবারের মতো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু হয়। স্কিন ব্যাংক। আন্তর্জাতিক ওমানের রাজধানী
মাস্কাটে শুরু হয় অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলন। 17 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হয় জুলাই গণঅভ্যুত্থান। 18 ফেব্রুয়ারি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত। বাংলাদেশ সরকারের কর্ম কমিশন পিএসসি 7 জন সদস্য নিয়োগ দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরে ইয়ার্ডের পরিবেশে ডিজিটাল গেট ফি মোবাইল অ্যাপের পদ্ধতি চালু করে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স সরকার। 19 ফেব্রুয়ারি 2025 নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 8 জনকে খালাস দেয় আদালত। আন্তর্জাতিক নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। 20 ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে রেখা গুপ্ত। ফিলিস্তিনের পশ্চিম তীরে বড় ধরনের অভিযান চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সিনেটে এফবিআইয়ের প্রধান হিসেবে ভারতের বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন। 21 ফেব্রুয়ারি শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। 21 ফেব্রুয়ারি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদের উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক। 23 ফেব্রুয়ারি জার্মানিতে 21তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত। 25 ফেব্রুয়ারি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল 7 সদস্যের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত। 27 ফেব্রুয়ারি 2023 বাংলাদেশ প্যাটেন্ট আইন 2023 কার্যকর হয়। এবং শীর্ষ সংবাদগুলো দেখি একটু। 29 জানুয়ারি সিরিয়ার সেনাবাহিনী সংবিধান এবং বাথ পার্টি বিলুপ্ত করা হয়। 30 জানুয়ারি নিউজিল্যান্ডের পার্লামেন্ট আইনিভাবে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া তারানাকি মাউঙ্গাকে। 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সব চীনা পণ্যের উপর নতুন করে অতিরিক্ত 10% শুল্ক কার্যকর করে। 7 ফেব্রুয়ারি টানা দ্বিতীয়বারের মতন বিপিএল চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। 8 ফেব্রুয়ারি দেশব্যাপী যৌথ বাহিনীর সমন্বয় অপারেশন ডেভিল হান্ট শুরু। 12 ফেব্রুয়ারি যমুনা রেলসেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন। জুলাই আগস্টের বাংলাদেশে সংঘটিত হত্যা মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে OCHR। 18 পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন বাতিলের পরিপত্র জারি। এখানে তেমন কমন নাই, এখানে আমরা দেখতে পারি সুন্দরবন দিবস, বাংলাদেশে প্রেস কাউন্সিল ও শহীদ ডক্টর জোহা দিবস। 21 তারিখে শহীদ আন্তর্জাতিক ভাষা দিবস। 25 তারিখে শহীদ সেনা দিবস। বিশ্ব জলভূমি দিবস, প্রতিপাদ্য জলভূমি ও মানব কল্যাণ, এটা আপনারা দেখে নিন। এদিকে আছে বিশ্ব পর্যটন স্থিতিস্থাপকতা দিবস, বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস, বিশ্ব আন্তঃধর্ম সম্প্রীতি সপ্তাহ। আন্তলোক দেখি। প্রতুল মুখোপাধ্যায় 25 জুন 1942 সালে জন্ম, 15 ফেব্রুয়ারি 2025 মৃত্যু। বাংলা গানের প্রথিতযশা শিল্পী গীতিকার তিনি। বাংলাদেশে বরিশালে জন্মগ্রহণ করেন। মাত্র 12 বছর বয়সে কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতায় প্রথম সুরারোপ করেন। তার বিখ্যাত গান আমি বাংলায় গান গাই 2006 সালে বিবিসি বাংলার এক শ্রোতা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাংলা গান এর তালিকায় 6ষ্ঠ স্থান লাভ করেন। তিনি বাংলা 14 সনের 1 বৈশাখ 1993 সাল লিখেন আমি বাংলায় গান গাই গানটি। শ্যামনাজম নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা ও দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। 15 ফেব্রুয়ারি 2025 2 বছরের চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। 2023 সালের এই পুরস্কার লাভ করেন কবিতায় আশরাফ আহমেদ, কথা সাহিত্য নাহিদি আশরাফি, গবেষণায় হাসান আলী, সঙ্গীতে শহীদুল্লাহ ফরাজি ও চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেন। আর 2024 সালে এই পুরস্কার লাভ করেন কবিতায় হোসেন দেলোয়ার, সঙ্গীতে মিল্টন খন্দকার, সাহিত্যে শিল্প সাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা এবং বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বর বিভাগের রাকিব লিখন। উল্লেখ্য 2009 সালে প্রথম চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়।
খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার। কবিতায় অবদানের জন্য 28তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করেন কবি হাসান হাফিজ। 14 ফেব্রুয়ারি 2025-এ তাকে পদক প্রদান করা হয়। প্রখ্যাত সাহিত্যিক খালেকদাদ চৌধুরী নামে নেত্রকোনা সাহিত্য সমাজ 1996 সাল থেকে প্রতি বছর পহেলা ফাল্গুনে এই পদক প্রদান করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা পদক। বিশ্বজুড়ে মাতৃভাষা বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট 2021 সাল থেকে প্রতি 2 বছর পর পর আন্তর্জাতিক মাতৃভাষা পদক দিয়ে থাকে। আন্তর্জাতিক মাতৃভাষা পদক ও আন্তর্জাতিক পদক এই দুটি শ্রেণীতে এই পদক প্রদান করা হয়। পদক হিসেবে 18 ক্যারেট মানের 35 গ্রামের ওজনের একটি স্বর্ণপদক ও সম্মাননাপত্র 4 লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার দেওয়া হয়। 2025 সালে জাতীয় পদকের জন্য মনোনীত হন ভাষাবিজ্ঞানী ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা। আর আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত হন ইংল্যান্ডের জোসেফ ডেভিড উইন্টার প্রতিষ্ঠান হিসেবে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। কবি জসিমউদ্দিন ও সৈয়দ অলিউল্লাহ সাহিত্য পুরস্কার। বাংলা একাডেমি 2025 সালের কবি জসিমউদ্দিন ও সাহিত্য পুরস্কার লাভ করেন কবি আল মুজাহিদি। অন্যদিকে 2024 সালের শহীদ অলিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন অধ্যাপক হার্ডার ও কথাশিল্পী বর্ণালী সাহা। 2009 সাল থেকে প্রতি 2 বছর পর পর কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার দিয়ে আসছে বাংলা একাডেমি। কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কারের অর্থমূল্য 2 লাখ টাকা। এদিকে প্রবাসকারীরা বাঙালি লেখক এবং বিদেশি নাগরিকদের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর 2 জনকে শহীদ অলিউল্লাহ পুরস্কার দেওয়া হয়। শহীদ অলিউল্লাহ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য 1 লাখ টাকা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024। 1960 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাবর্তন করা হয়। পুরস্কারের মূল্যমান 3 লক্ষ টাকা। প্রতি বছর অমর একুশে গ্রন্থ বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে অর্থমূল্য চেক এবং সম্মাননাপত্র সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরস্কার বিজয়ী কবিতায় মাসুদ খান ও নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা ও প্রবন্ধনে সলিমুল্লাহ খান ও অনুবাদ জি.এইচ. হাবিব, গবেষণা মোহাম্মদ শাহজাহান মিয়া ও বিজ্ঞান রেজাউল রহমান ও সৈয়দ জামিল আহমেদ। পলককে ফেয়ারব্যান্ড অ্যাওয়ার্ড। এটা তেমন ইম্পর্টেন্ট না, পুরাই নিয়ে না। 21শে পদক। 2025 21শে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ভাষা আন্দোলন শহীদদের স্মরণে 1976 সালে 21শে পদক প্রত্যাবর্তন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পুরস্কারের অর্থমূল্য 4 লাখ টাকার সাথে থাকে একটি পদক, একটি সম্মাননা সনদ ও একটি রেপ্লিকা। 2025 সালে 18 জন ব্যক্তি দল লাভ করেন 21শে পদক। পুরস্কার বিজয়ী শিল্পকলা চলচ্চিত্রের আজিজুর রহমান মরণোত্তর জন্য শিল্পকলা সঙ্গীত উস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর ফেরদৌস আরা শিল্পকলা আলোকচিত্রে নাসির আল মামুন শিল্পকলা চিত্রকলায় রোকেয়া সুলতানা সাংবাদিকতা মাহফুজ উল্লাহ মরণোত্তর গবেষণায় মইনুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান দলনেতা রিফাত নবী দলগত ও তানবিন ইসলাম সিয়াম দলগত শাবাব মোস্তফা সমাজসেবা মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ শহীদুল্লাহ জহির মোহাম্মদ শহীদুল হক সাংবাদিক মানবাধিকার মাহমুদুর রহমান সংস্কৃতি ও শিক্ষা ডক্টর শহীদুল আলম ক্রীড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ৭৮তম বিএফটিএ অ্যাওয়ার্ডস ১৬ ফেব্রুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসে ৭৮তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস বাফটা অ্যাওয়ার্ডস আসর। উল্লেখ্য বিজয়ী সিনেমা কনক্লেভ পরিচালক ব্র্যাডি করবেট। ম্রো ভাষার প্রথম চলচ্চিত্র ২৩শে ফেব্রুয়ারি 2025 দেশের প্রথমবারের মতো প্রদর্শিত হয় ম্রো ভাষায় নির্মিত চলচ্চিত্র ক্লংমলা। ম্রো সমাজের খুবই জনপ্রিয় প্রচলিত গল্প
ক্লোবং নামের এক কন্যা শিশুকে কেন্দ্র করে আবর্তিত গল্পটি 18 মিনিটের ব্যাপ্তির চলচ্চিত্রটিতে মূলত ম্রোদের পারিবারিক জীবন ও সংগ্রাম চিত্রায়িত হয়। বাংলায় নাম গৃহী কুসুম। পরিচালক প্রদীপ ঘোষ। এর আগে চাকমা ও মারমা ভাষায় চলচ্চিত্র নির্মিত হয়। চাকমা ভাষায় নির্মিত হয় প্রথম চলচ্চিত্র মরথেঙ্গুরি। পরিচালক অং রাখাইন। মারমা ভাষায় প্রথম চলচ্চিত্র গিরিকন্যা। পরিচালক প্রদীপ ঘোষ। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস দেখেন এখানে নিচের দিকে আসে। মার্কিন পপ তারকা বিয়ন্স গিজেল নোলস ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক ৩৫ বার গ্র্যামি অ্যাওয়ার্ড পান এবং যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার মৃত্যুর পর গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভূষিত হন। রিপোর্ট সমীক্ষা। হ্যানলি পাসপোর্ট সূচক ৫ ফেব্রুয়ারি মাসে ২০২৫ যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি পার্টনার্স অন্তর্ভুক্ত দেশটি ১৯৯টি। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন ১৯৩টি দেশে। সর্বনিম্ন দেশ আফগানিস্তান। ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ২৫টি দেশে। বাংলাদেশের অবস্থান ৯৩তম। বাংলাদেশে পাসপোর্টধারী আগাম ভিসা ছাড়া ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন। হ্যানলি অ্যান্ড পাসপোর্ট পার্টনার্স বছরে ৪ বার সূচক প্রকাশ করে। দুর্নীতি ধারণা সূচক। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, স্কোর ৮। কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, স্কোর ৯০। বাংলাদেশ ১৫১, নিম্ন ১৪ ও স্কোর ২৩। বৈশ্বিক ভাষাচিত্র প্রকাশ করছে ইরোথ আর্থঅ্যাঙ্গেলস। বিশ্বের মোট ভাষার সংখ্যা ৭,১৫৯টি। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা ৫টি: মান্দারিন, স্প্যানিশ, ইংরেজি, হিন্দি, বাংলা। ইংরেজি শীর্ষ ভাষা ইংরেজি ১৫০০ আর মান্দারিন ১২০০, ক্রম ৭, হিন্দি ৬০৯.১, বাংলা ২৮৪.৩। অর্থনৈতিক সুমারি ২০২৪ ২৯ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিএস ২০২৪ সালে অর্থনৈতিক সুমারি প্রাথমিক ফলাফল প্রকাশ করে। ১০ থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক সুমারি পরিচালিত হয়। এটা একটু দেখে নিন কোথায় কোনটা ছিল। সম্মেলন বৈঠক মিউনিক নিরাপত্তা সম্মেলন এমএসসি মিউনিক সিকিউরিটি কনফারেন্স আয়োজন ৬১তম। সময়কাল ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি। স্থান মিউনিক, জার্মানি। ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন ৮ম। সময়কাল ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি। স্থান ওমান। অমর একুশে বইমেলা। প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। জাতীয় কবিতা উৎসব, স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা। বাংলাদেশের দারিদ্র্য মানচিত্রে দারিদ্র্যের হার ১৯.২%, গ্রামের ২০.৩%, শহরে ১৬.৫%। দারিদ্র্যের হার শীর্ষ বিভাগ বরিশাল ২৬.৬%, জেলা মাদারীপুর ৫৪.৪%, উপজেলা অথবা থানা ডাসার মাদারীপুর ৬৩.২%। দরিদ্রের হার সর্বনিম্ন বিভাগ চট্টগ্রাম ১৫.২%, জেলা নোয়াখালী ৬.১%, উপজেলা বেগমগঞ্জ নোয়াখালী ২.৫%, থানা পল্টন ঢাকা ১%। দরিদ্রের হারে সর্বনিম্ন ও শীর্ষ ১০ জেলার: বেগমগঞ্জ নোয়াখালী ২.৫, উপজেলা পরে দেখি, আগে উপজেলা দেখি দিকে। বাছারামপুর ব্রাহ্মণবাড়িয়া ৩.৬, চাটখিল নোয়াখালী ৩.৬, রায়গঞ্জ সিরাজগঞ্জ ৩.৬, তাড়াশ সিরাজগঞ্জ ৩.৭, সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ ৩.৮, হাতিয়া নোয়াখালী ৩.৯, রাঙ্গুনিয়া চট্টগ্রাম ৪.১, ফুলগাজীয়া ফেনী ৪.১, সেনাবাগ নোয়াখালী ৪.৩, ডাসার মাদারীপুর ৬৩.২, হালুয়াঘাট সর্বনিম্ন, এটা শীর্ষ। হালুয়াঘাট ময়মনসিংহ ৫৯.৬, কালকিনি মাদারীপুর ৫৬.৩, রাজৈর মাদারীপুর ৫৬.৬, শিবচর মাদারীপুর
55.1, নলছিটি ঝালকাঠি 53.8, গৌরীপুর ময়মনসিংহ 52.9, মাদারীপুর সদর 50.0, বেলাব নরসিংদী 49.5, ভোলা পঞ্চগড় 48.2। দৈনন্দিন জীবন ধারণের পণ্য ও সেবা কেনার জন্য একজন মানুষের প্রতি মাসে গড়ে 3,822 টাকা খরচ করার সামর্থ্য যদি না থাকে তাহলে তিনি দারিদ্র্য সীমার নিচে চলে যাবেন এবং তাকে গরিব হিসেবে ধরা হবে। এটি উচ্চ দারিদ্র্য রেখার পাশাপাশি দারিদ্র্য পরিমাপের 119 ধরনের বৈশিষ্ট্য বিবেচনায় নেওয়া হয়। দারিদ্র্যের হারের সর্বনিম্ন শীর্ষ 5 জেলা: নোয়াখালী সর্বনিম্ন এবং শীর্ষ জেলা মাদারীপুর। বাকিগুলো দেখে নিন। জিডিপি পজ করে দেখে নিন। দেশ পরিক্রমায় নয়া আতঙ্ক শয়তানের নিঃশ্বাস। কি বলছে এখানে? অপরাধ সংগঠিত করতে ব্যবহার করা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশা শয়তানের নিঃশ্বাস ও স্কোপোলামাইন। শয়তানের নিঃশ্বাস একটি হ্যালুসিনেটিক ড্রাগ। রাসায়নিকভাবে এটি স্কোপোলামিন নামে পরিচিত। এদিকে কি বলছে? নতুন নিবন্ধিত দল। 2রা ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টিকে বিডিপিকে নিবন্ধন দেয়। ফলে মোট দেশে এখন নিবন্ধিত দলের সংখ্যা 49টি। পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট। 18 ফেব্রুয়ারি 2025 পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট বিষয়ে পরিপত্র জারি করে। অপারেশন ডেভিল হান্ট। 8 ফেব্রুয়ারি 2025 দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে সারা দেশে একযোগে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। অপারেশন ডেভিল হান্ট এরপর ইংরেজি শব্দ হতে শয়তান আর হান্ট অর্থ শিকার, ফলে ডেভিল হান্টের অর্থ দ্বারা শয়তান শিকার। মানব চামড়া সংরক্ষণে স্কিন ব্যাংক। 16 ফেব্রুয়ারি 2025 দেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু হয়, স্কিন ব্যাংক। আর দিকে দেখি জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন। 12 ফেব্রুয়ারি 2025 জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় OHCHR থেকে প্রথম জুলাই থেকে 15 আগস্ট 2024 পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী নিয়ে তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে 114 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি তৈরির জন্য সর্বমোট 8টি শহর অনুসন্ধান চালায় জাতিসংঘ। সেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বগুড়া, সিলেট, গাজীপুর। প্রতিবেদন সারসংক্ষেপ ছিল: 1 জুলাই থেকে 15 আগস্টের 2024 পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের মধ্যে বিক্ষোভের প্রাণহানির সংখ্যা 1400 জন, নারী 13 জন, নিহতদের মধ্যে শুধুই শিশু ছিল 12 থেকে 13%। বিক্ষোভে আহতদের সংখ্যা 13,529 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেকর্ড। ঢাকা মেডিকেলের তথ্য মতে নিহত 130 জনের মধ্যে 78% গুলিতে নিহত হয়, যার মধ্যে মিলিটারি রাইফেলের গুলিতে 66%, শর্টগানের গুলিতে 12%, পিস্তলের গুলিতে 2%, অন্যান্য অস্ত্রে নিহত হয় 20%। 41 দফার সুপারিশ: বিদ্যমান আইন ও আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে জবাবদিহিতা ও ন্যায় বিচার বিভাগে, পুলিশ ও নিরাপত্তা বিভাগ, নাগরিক বিষয়ক, রাজনৈতিক প্রক্রিয়া ও অর্থনৈতিক গভর্নেন্স 5টি বিষয়ের উপর 41 দফা সুপারিশ করে জাতিসংঘ। উল্লেখযোগ্য দফাগুলো: মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ সহায়ক পরিবেশ নিশ্চিত করা, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা, র্যাব NTMC-কে বিলুপ্ত করা, মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের সঙ্গে শান্তিরক্ষা মিশনে বা কোনো মিশনের মনোনয়ন না দেওয়া, নির্দেশদাতা ও নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা, র্যাবের গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নন এমন কর্মকর্তাকে নিজ ইউনিটে ফিরিয়ে আনা, নিরাপত্তা বাহিনীর মানবাধিকার চর্চা, শিক্ষা ও নাগরিকদের উপর নজরদারি বন্ধ করা, স্বাধীন পুলিশ কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ মুক্ত করা। পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ। 11 ফেব্রুয়ারি 2025 চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। এটুকু ইম্পর্টেন্ট। ডিজেল পাম্প করা হয় চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি প্রান্ত
থেকে জ্বালানি তেল পরিবহনের জন্য 2018 সালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইন জ্বালানি তেল সরবরাহের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। 30 জুন 2020 প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনার সহ নানান জটিলতায় কাজ শুরু হয় 2022 সালে। জাতীয় নগর নীতি 2025 বাংলাদেশে 532টি নগর বাসযোগ্য করতে জাতীয় নগর নীতি 2025 প্রণয়ন কাজ শুরু করেছে সরকার। 28 জানুয়ারি 2025 খসড়া জাতীয় নগর নীতি 2025 শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশের 532টি নগর কেন্দ্রীয় ভৌগোলিক আয়তন 11,258 বর্গ কিলোমিটার, যা মোট আয়তনের 7.66%। খসড়া নগর নীতিতে জনসংখ্যার উপর ভিত্তি করে বাংলাদেশের নগরগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। মেগা সিটি 1 কোটি ও তার বেশি লোকসংখ্যা থাকবে। মহানগর বা মেট্রোপলিটন সিটিতে 5 লাখ থেকে 1 কোটির কম লোকসংখ্যা থাকবে। মাঝারি বা জেলা শহর 50,000 থেকে সর্বোচ্চ 5 লাখ। উপজেলা বা ছোট শহর 20,000 থেকে 50,000। মুদ্রানীতি ঘোষণা 10 ফেব্রুয়ারি 2025। নীতি সুদ হার 10% অপরিবর্তিত রেখে চলতি 24-25 অর্থবছরের দ্বিতীয়ার্ধে জানুয়ারি-জুন মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। 22 অক্টোবর 2024। দেশের মুদ্রানীতি অন্যতম টুল নীতি সুদ হার ব্যাংক রেট 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 10%-এ উন্নীত করা হয় 24 সেপ্টেম্বর 2024। কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ হার 9% থেকে বাড়িয়ে 9.5% করে। এখন পর্যন্ত মোট 11 বার বাড়ানো হয় নীতি সুদ হার। কেন্দ্রীয় ব্যাংক যে সুদ হারের তফসিল ব্যাংকগুলোকে স্বল্প সময়ের জন্য ঋণ দেয় সেটা হলো নীতি সুদ হার। ইংরেজিতে একে রেপো রেট বলে। নীতি সুদ হার বা রেপো রেট 10%। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি এসডিএফ 8.50%। স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি এসএলএফ 11.50%। এটিএম খরচ 30 টাকা। 6 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয় 20 ফেব্রুয়ারি 2025 থেকে গ্রাহক যদি তার ব্যাংক হিসাবে সংক্ষিপ্ত বিবরণ বা স্থিতি নিতে চান তার জন্য ভ্যাট সহ অতিরিক্ত 5 টাকা দিতে হবে। খুদে বিবরণীর জন্য দিতে হবে 5 টাকা এবং তহবিল স্থানান্তরের জন্য গ্রাহককে দিতে হবে 10 টাকা। নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম 5টি লেনদেনের প্রতি লেনদেনে 20,000 টাকা গ্রাহকের চিত্রানুসারে উত্তোলন। অর্থকৃত অর্থ ইস্যুইং ব্যাংক বা প্রতিষ্ঠান সর্বোচ্চ 15 টাকা গ্রাহকের কাছ থেকে আদায় করতে পারবে। পরবর্তী লেনদেনগুলোর ক্ষেত্রে ইস্যুইং ব্যাংক বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ চার্জ গ্রাহক থেকে আদায় করতে পারবে। আর কার্ড ইস্যুকারী ব্যাংকে প্রতি লেনদেন ক্ষেত্রে এটিএম বুথে স্থাপনকারী ব্যাংকে 30 টাকা করে দিতে হবে। দেশের দীর্ঘতম রেল সেতু 1948 সালে যমুনার উপর নির্মিত রেল সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে 2008 সালে সেতুটি ফাটল দেখা যায়। ট্রেন গতি কমিয়ে দেওয়া হয় এবং সমস্যা সমাধানে 3 মার্চ 2020 যমুনা নদীর উপর উজানে আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 12 ফেব্রুয়ারি 2025 থেকে এতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে। যমুনা রেল সেতু যমুনা নদীর উপরে 21শে নভেম্বর ভিত্তি স্থাপন হয়। 21শে নভেম্বর 2020 যাত্রীবাহী ট্রেন চালু হয়। 12 ফেব্রুয়ারি 2025। দৈর্ঘ্য 4.80 কিলোমিটার। হার্ডিঞ্জ ব্রিজ পদ্মা নদী 1919 সালে 4 মার্চ 1915 1.8 কিলোমিটার। রূপসা রেল সেতু রূপসা নদীর উপরে 2016 সালে ভিত্তি স্থাপন হয়। যাত্রী চলাচল হয় 1 জুন 2024 716 মিটার। মধুমতি রেল সেতু মধুমতি নদীর উপরে এপ্রিল মাসে 2019-এ ভিত্তি স্থাপন হয়। 24 ডিসেম্বর 2024 যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু 1.21 কিলোমিটার। এরপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবর্তিত নাম। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন, এটা দেখে নিন। এটা একটু দেখি। সুপারিশের সাংসংক্ষেপ মন্ত্রণালয়গুলোকে যুক্তিসঙ্গতভাবে হ্রাস করে মোট 25টি মন্ত্রণালয়ে 40টি বিভাগ পুনর্বিন্যাস করা। এতে মন্ত্রী 23 জন ও প্রতিমন্ত্রী উপমন্ত্রী 12 জন করা। পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হবেন ওয়ার্ড মেম্বার ভোটে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বাতিল করা যেতে পারে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবেন মেম্বারের ভোটে। এছাড়া প্রতি ওয়ার্ডে 1 জন করে নারী মেম্বার করা। ডিগ্রি পর্যায়ে কলেজকে সংশ্লিষ্ট এলাকার বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির সুপারিশ করে কমিশন। ভূমি রেজিস্ট্রেশন অফিসকে আইন বিচার মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ করা। সরকারি কর্মচারীদের প্রথম নিয়োগের পর কাজে যোগদানের সময় একটি শপথ বাক্য বা হলফনামায় স্বাক্ষর করতে হবে এবং যাতে রাষ্ট্রের
প্রতি আনুগত্য, দেশপ্রেম, সততা ও কর্তব্যনিষ্ঠা, জবাবদিহিতার অঙ্গীকার থাকবে। প্রজাতন্ত্রের একজন কর্মচারী 15 বছর চাকরি করার পর সকল সুবিধাসহ অবসর নেওয়ার অনুমতি দেওয়া। পাবলিক সার্ভিস অ্যাক্ট 2018 এর ধারা 45 বিধান অনুসারে 25 বছরের পরে সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসর দেওয়ার বিধান বাতিল করা। সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত কোনো অফিসার ও কর্মচারীকে ওএসডি না করা। কোনো সরকারি কর্মকর্তা কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না বলে নির্দেশ জারি করা। 3 পার্বত্য জেলায় কোনো কর্মচারীকে শাস্তিমূলক বদলি না করা। পার্বত্য এলাকায় শিক্ষার মান উন্নয়ন ও পর্যটন শিল্প উন্নয়ন সহ নানাবিধ বিষয় উল্লেখ রয়েছে সুপারিশমালায়। শাসন ব্যবস্থা দেশের প্রথম 4টি বিভাগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা। ঢাকা মহানগর, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ নিয়ে নয়াদিল্লির মতো ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট গঠন করা। কুমিল্লা, ফরিদপুর নামে আলাদা 2টি নতুন বিভাগ গঠন করা। প্রশাসনিক সংস্কার ক্যাডার, নন ক্যাডার সার্ভিসের নিয়োগে 3টি পাবলিক সার্ভিস গঠন করা। এগুলো হলো সাধারণ শিক্ষা, স্বাস্থ্য ও শিক্ষা। সকল সার্ভিসের মেধাবী এবং দক্ষ কর্মকর্তাদের সমন্বয়ে সচিবালয়, উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত পদগুলো নিয়ে একটি সুপ্রিয় এক্সিকিউটিভ সার্ভিস গঠন করা। সব সার্ভিসের কর্মকর্তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এখানে নিয়োগ পেতে পারবেন। বর্তমান সিনিয়র সচিব নামকরণ বাদ দেওয়া। জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সিআর কোর্ট রেজিস্টার মামলার প্রকৃতির অভিযোগগুলোর গ্রহণের ক্ষমতা দেওয়া। উপজেলা পর্যায়ে দেওয়ানি ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপন। বিসিএস পরীক্ষা 1 বছরের মধ্যে পরীক্ষা শেষ করা। লিখিত পরীক্ষার জন্য 6টি আবশ্যক বিষয় অন্তর্ভুক্ত করা, তবে মৌলিক বিষয়ের মধ্যে সুপারিশের গণিত রাখা হয়নি। বাংলাদেশ সিভিল সার্ভিসে বিসিএস আওতায় বিদ্যমান একীভূত ক্যাডার সার্ভিস বাতিল করে সার্ভিসের ধরন অনুযায়ী আলাদাকরণ এবং বিদ্যমান 26টি ক্যাডার কমিয়ে 13টি প্রধান সার্ভিসে বিভক্ত করে সুপারিশ করা। 13টি সার্ভিস হলো প্রশাসনিক সার্ভিস, বিচারিক সার্ভিস ও জননিরাপত্তা সার্ভিস, পররাষ্ট্র সার্ভিস, হিসাব সার্ভিস, নিরীক্ষা সার্ভিস, রাজস্ব সার্ভিস, প্রকৌশল সার্ভিস ও শিক্ষা সার্ভিস, স্বাস্থ্য সার্ভিস ও কৃষি সার্ভিস, তথ্য সার্ভিস, যোগাযোগ প্রযুক্তি সার্ভিস। উল্লেখযোগ্য প্রস্তাব মন্ত্রণালয়ের সংখ্যা 43টি বর্তমান ও প্রস্তাবিত 25টি, জেলা পরিষদ বিদ্যমান, প্রস্তাবিত বাতিল। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি বিসিএস ক্যাডার সংখ্যা ও 5 পিএসসি বর্তমান 1টি, প্রস্তাবিত 3টি। বিসিএস ক্যাডার সংখ্যা বর্তমান 26টি, প্রস্তাবিত 13টি। পাসপোর্ট সহ নাগরিক সেবা ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বর্তমান বিদ্যমান, প্রস্তাবিত বাতিল। নাম পরিবর্তন বর্তমান জেলা প্রশাসক ডিসি, প্রস্তাবিত জেলা কমিশনার। নাম পরিবর্তন জেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও, প্রস্তাবিত উপজেলা কমিশনার এসডিসি। নাম পরিবর্তন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, প্রস্তাবিত নাম অতিরিক্ত জেলা কমিশনার ভূমি ব্যবস্থাপনা। বিচার বিভাগের কমিশনের প্রতিবেদন। সুপারিশের সারাংশে বিচার বিভাগের কমিশনের প্রতিবেদন। বিচার প্রার্থীদের মামলার ফলাফল জানার জন্য সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল কজ লিস্টে আদালতের কার্যতালিকা মামলার ফলাফল উল্লেখ করা, পাশাপাশি তা জেলা আদালতের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। রায় বা আদেশের পিডিএফ কপি সন্ধ্যা 6টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে হবে। কোনো নোটিশ ডাক বিভাগের মাধ্যমে জারির পর সর্বোচ্চ 30 দিনের মধ্যে তা ফেরত আসার সময় নির্ধারিত করতে হবে। এছাড়া অনলাইনে মেনশন স্লিপ নতুন মামলার গ্রহণের ব্যবস্থা প্রচলন করতে হবে। ফৌজদারি মামলা তদন্ত কর্মকর্তা এবং ডাক্তার সাক্ষীর সাক্ষ্যসহ শতভাগ ক্ষেত্রে অন্যান্য সরকারি কর্মচারীকে স্বাক্ষর সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে অনলাইনে গ্রহণের ব্যবস্থা করতে হবে। মামলা জট নিরসনে অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রস্তাব করে কমিশন। যেসব জেলায় মামলা জট বেশি সেসব জেলায় 2 বা 3 বছরের জন্য অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা বলে কমিশন। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সংখ্যা বৃদ্ধি করা এবং বিশেষ করে আপিল বিভাগ সকল সময় ন্যূনতম 3টি বেঞ্চ পরিচালনা নিশ্চিত করা। হাইকোর্ট বিভাগের কোনো মামলায় প্রাথমিক আদেশ, রুল ও ঘোষণার সর্বোচ্চ 5 কার্যদিবসের মধ্যে তা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের কোনো রায় ঘোষণার পর সর্বোচ্চ 6 মাসের মধ্যে তা প্রকাশ করতে হবে। প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারকদের নিয়োগের
নিয়োগে স্বাধীন ও স্বতন্ত্র কমিশন গঠনের প্রস্তাব করা হয়। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারের নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রচলিত প্রধান বিচারপতি একক পরামর্শ প্রদান পদ্ধতির পরিবর্তে একটি সম্মিলিত প্রতিনিধিত্বশীল সুপারিশ পদ্ধতি প্রতিষ্ঠা করা। সুপ্রিম কোর্টের বিচারকদের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল ও কাউন্সিল গঠনের প্রস্তাব করার সংবিধানের ১৬ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া এই রায়ের মাধ্যমে ইতিমধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাজ শুরু করা। হাইকোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বয়স ৪৮ বছর নির্ধারণের আলোকে কমিশন এবং প্রধান বিচারপতি অন্যান্য বিচারকদের অবসর বয়স ৭০ বছর পূর্ণ নির্ধারণ করার প্রস্তাব করে। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠান এবং প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারক নিয়োগের পৃথক কমিশন গঠনে দেশের সকল প্রশাসনিক বিভাগে হাইকোর্ট, স্থানীয় বেঞ্চ প্রতিষ্ঠা, জেলা পর্যায়ের বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা, উপজেলা দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা, স্থানীয় অ্যাটর্নি সার্ভিস গঠন করা, রাজধানীর বাইরে বিভাগীয় সদর দপ্তরগুলোতে স্থানীয় বেঞ্চ স্থাপনের সুপারিশ করে কমিশন। একই সাথে উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি আদালতের সম্প্রসারণ এবং বিভাগীয় পর্যায়ে বাণিজ্যিক আদালত স্থাপনের সুপারিশ করে সংস্কার কমিশন। সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতের রাষ্ট্রপক্ষে দেওয়ানি এবং ফৌজদারি মামলার পরিচালনার জন্য একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন এবং এই সার্ভিসের জন্য সুনির্দিষ্ট কাঠামো, নিয়োগ পদ্ধতি, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা, বেতন কাঠামো সহ আর্থিক সুবিধাদি এবং আনুষঙ্গিক বিষয়ে যথাযথ বিধান প্রণয়ন করা। আদালত কর্তৃক চূড়ান্তভাবে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি এবং নির্বাহী বিভাগ কর্তৃক ক্ষমা ও প্রদর্শনের একচ্ছ ক্ষমতাকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বোর্ড প্রতিষ্ঠা, যার সুপারিশের ভিত্তিতে ক্ষমা প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হবে। সরকার কর্তৃক আইন দ্বারা বর্তমানে বিভিন্ন তদন্ত ইউনিটে নিয়োজিত জনবলের সমন্বয়ে একটি পৃথক তদন্ত সার্ভিস গঠন করা। নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেট মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে মোবাইল কোর্ট বিচার বিভাগের আওতায় আনা। বিচার বিভাগের বাজেট নির্ধারণের জন্য সুপ্রিম কোর্টের একটি কমিটি থাকবে এবং সেই কমিটি নির্বাহী বিভাগের প্রতিনিধি দ্বারা সদস্য হিসেবে থাকবে। বরাদ্দকৃত বাজেট স্বাধীনভাবে খরচ করা এবং তা উপযোজন ও পূর্ণ উপযোজনের পরিপূর্ণ ক্ষমতা প্রদান সহ সুপ্রিম কোর্টের জন্য উন্নয়ন বাজেট বরাদ্দকরণ। বিচার বিভাগে দুর্নীতি ও প্রতিরোধে সুপ্রিম কোর্ট ও অধস্তন সকল পর্যায়ের বিচারকদের ক্ষেত্রে পর্যায়ে দুর্নীতি বিরোধী সুস্পষ্ট বিধান সম্বলিত আচরণ বিধিমালা প্রণয়ন করা। সংস্কার কমিশনের প্রতিবেদন। সুপ্রিম কোর্ট ব্যবস্থাপনা শিরোনামের একটি পরিচ্ছেদ রয়েছে। এর ভূমিকায় বলা হয়, সুপ্রিম কোর্টের নিজস্ব প্রতিবেদন অনুযায়ী ৩০শে জুন ২০২৪ পর্যন্ত আপিল বিভাগের বিচারাধীন মামলার সংখ্যা ২৮,৯০১টি এবং হাইকোর্ট বিভাগের বিচারাধীন মামলার সংখ্যা ৫,৭৭,২৮০টি। বিশ্ব পরিক্রমায় বিশ্ব দীর্ঘতম পণ্যবাহী জাহাজ ৩০শে জানুয়ারি ২০২৫ পরিবহন খাতে কার্বন নির্গমন কমানোর সমাধান হিসেবে বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজ নিউ লাইনার অরিজিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তুরস্কের তুজিলার বন্দরে প্রথমবারের মতো ১৩৬ মিটার ৪৫০ বর্গফুট দীর্ঘ এই পরিবেশবান্ধব জাহাজটি পানিতে ভাসমান হয়। ফরাসি কোম্পানি নিউ লাইন এটি ডিজাইন করে এবং তুরস্কের আরএমকে ম্যারিন শিপইয়ার্ড নামে এটি নির্মাণ করা হয়। পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ জ্বালানির ক্ষেত্রেও নিউ লাইনার অরিজিনের প্রধান বৈশিষ্ট্য হলো এর দুটি বিশাল মাস্তুল, ৩,০০০ বর্গমাইল পাল যা বাতাসের শক্তি ব্যবহার করে দীর্ঘ দূরত্ব ৫,৩০০ টন পণ্য পরিবহনে সক্ষম। জাহাজের গতি ১৫ টন, প্রায় ৩০ কিলোমিটার বা ১৮ মাইল প্রতি ঘন্টায় থেকে ১১ নটে নামিয়ে আনার ফলে জ্বালানি ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমাবে। আন্তর্জাতিক এআই সনদ ১০ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৫ ফ্রান্সের প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অ্যাকশন সামিট হয়। এই সম্মেলনে ঘোষণা করা হয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ৬৪টি দেশ সংস্থার মাধ্যমে স্বাক্ষরিত চুক্তির মূল লক্ষ্যসমূহ হলো এআই প্রযুক্তির সমতা, পরিবেশাধিকার নিশ্চিত করা, এআই উন্নয়নকে স্বচ্ছ, নিরাপত্তা বিশ্বস্ত করা এবং মানুষ পরিবেশের জন্য টেকসই এআই নিশ্চিত করা। তবে আন্তর্জাতিক এআই সনদে স্বাক্ষর করেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য সনদ স্বাক্ষরকারী দেশগুলো হলো আর্মেনিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, বেলজিয়াম, বুলগেরিয়া, কম্বোডিয়া, কানাডা, চিলি, চীন, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, জিবুতি, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, কেনিয়া, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেক্সিকো, মরক্কো, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, মাল্টা, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সার্বিয়া, সিঙ্গাপুর,
স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, থাইল্যান্ড, নেদারল্যান্ড, ইউক্রেন, উরুগুয়ে, কলম্বিয়া, আইভরি কোস্ট, মিশর, আয়ারল্যান্ড, লিচেনস্টাইন, মলদোভা, পেরু, আফ্রিকান ইউনিয়ন কমিশন ও ইউরোপীয় ইউনিয়ন। দুবাই রেলবাস 11 থেকে 13 ফেব্রুয়ারি 2025 সংযুক্ত আরব আমিরাতে দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সামনে রেখে 10 ফেব্রুয়ারি 2025 দেশের রেটস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আরটিএ দুবাই রেলবাস চালু করে। বাসটিতে গতি ঘন্টায় 100 কিলোমিটার, যাত্রী ধারণ ক্ষমতা 40 জন। এর আগে 18 জানুয়ারি 2024 দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে আরটিএর মার্কিন সংস্থা রেলবাস ইনকর্পোরেটেড এবং যুক্তরাজ্যের আরবান ম্যাস কোম্পানির সঙ্গে দুটি সমঝোতা স্বাক্ষর করে। এই সমঝোতা স্বাক্ষরের আওতায় ফ্লোক ডুও রেল ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা যাচাই করা হয়। ফ্লোক ডুও রেল হলো বিশ্বের প্রথম উদ্ভাবনী পরিবহন ব্যবস্থা যেখানে ডাবল ট্র্যাক ব্যবহার করা হয়। এটি সম্পূর্ণ স্বয়ং বিদ্যুৎ চালিত, যাত্রীর চাপ কম থাকলে ছোট ইউনিট এবং চাপ বেশি থাকলে দীর্ঘ ইউনিট ব্যবহার করার মাধ্যমে কার্যকরিত পরিবহন পরিচালনা করে। রেলবাস হলো একটি হালকা রেলযান যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে এটির নকশা হয় পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী। এই পরিবহন ব্যবস্থা বিদ্যমান প্রকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর এবং কম খরচে পরিচালিত হয়। কন্টেন্ট ক্রিয়েটরদের গোল্ডেন ভিসা দেখে নিন। পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি। 30 জানুয়ারি 2025 নিউজিল্যান্ডের পার্লামেন্টে আইনিভাবে তারানি মাউঙ্গা একজন মানুষ হিসেবে স্বীকৃতি পায়। নতুন আইনি অনুযায়ী তারানি মাউঙ্গার কে মানুষ হিসেবে সত্তার নাম দেওয়া হয় তে কাহুই তপুয়া। নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ যেখানে প্রাকৃতিকভাবে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া। এর আগে 2014 সালেতে উরুয়ারা নামে এক বিশাল বনভূমিকে এই মর্যাদা দেওয়া হয়। 2017 সালে ওয়াঙ্গুনিও নদীকেও এই স্বীকৃতি দেওয়া হয়। রাশিয়ার সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। 8 ফেব্রুয়ারি 2025 রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেওয়া বাল্টিক অঞ্চলের তিন দেশ এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দৃঢ় সম্পর্ক নিশ্চিত করতে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়। বাকিটা দেখে নিন। ডেমোক্র্যাট দলের নতুন নেতা। বৈঠকে মিনেসোটা শাখার সাবেক চেয়ারম্যান কেন মার্টিনকে ডিএনসি চেয়ারে নিযুক্ত করেন। মার্টিন 14 বছর মিনেসোটার নেতৃত্বে ছিলেন। সিরিয়া শাসনের নব অধ্যায় বাথ পার্টি বিলুপ্ত। 29 জানুয়ারি 2025 সিরিয়া সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এমনকি আল শারার নিজের সশস্ত্র গঠন হায়াত তাহরির আল শামস সকল সামরিক গোষ্ঠী বিলুপ্ত করা। একই সময় দেশটির সংবিধান এবং বাশার আল আসাদের দল বাথ পার্টিকে বিলুপ্ত করা হয়। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত 60 বছরের বেশি সময় ধরে দলটি সিরিয়া ক্ষমতায় ছিল। সিরিয়া দুই আরব জাতীয়তাবাদী মিশেল আফলাক এবং সালাহ আল দিন আল বেতার দলটি প্রতিষ্ঠা করেন। 1947 সালে দলের প্রথম নীতিমালা গৃহীত হয়। এক সময় দল দুটি আরব দেশে ইরাক ও সিরিয়া শাসন করে। এই দল দুটি বাশার আল আসাদের পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়ে যারা 1970 সালে দেশটির ক্ষমতায় আসে। উল্লেখ্য 1930 সালে সিরিয়ার প্রথম সংবিধান তৈরি করা হয় আর 2012 সালে সর্বশেষ সংবিধান প্রণয়ন করা হয়। নতুন প্রেসিডেন্ট 8 ডিসেম্বর 2024 সিরিয়ার প্রেসিডেন্টের পদ থেকে বাশার আল আসাদের পতনের পর 29 জানুয়ারি 2025 দেশটির সাবেক বিরোধী কমান্ডার বর্তমান কার্যত নেতা আহমেদ আল শারাকে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট মনোনীত করা হয়। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আল শারাকে প্রেসিডেন্ট মনোনীত করা হয়। তাকে অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়। একটি নতুন সংবিধান গৃহীত হওয়ার পূর্ব পর্যন্ত আইন পরিষদ কার্যকর থাকবে।